প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষা 2025-এর বোর্ড প্রশ্ন এমসিকিউ সমাধান ক্লাসে আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 2025-এর প্রশ্নটি আলোচনা করব। প্রথম যে প্রশ্নটি আমরা পেয়েছি, জীবাণুমুক্তকরণ কাজে কোনটি ব্যবহৃত হয়? এখানে ব্যবহৃত হয় মূলত ন্যানো টেকনোলজি। আমরা জানি যে বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে ন্যানো স্কেল অর্থাৎ 1 থেকে 100 ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করা এবং ব্যবহার করার প্রযুক্তি হলো মূলত ন্যানো টেকনোলজি। এই প্রযুক্তির বা এই আকৃতির কোনো কিছু তৈরি করাকে বলা হয় ন্যানো পার্টিকেল। আর ন্যানো টেকনোলজির জনক রিচার্ড ফাইনম্যান, এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এছাড়াও ন্যানো টেকনোলজি নিয়ে আরও বেশ কটি গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া হয়েছে। ধাতুর কাঠিন্য ন্যানো আকৃতিতে সাধারণ অবস্থা থেকে 7 গুণ বেশি হয়ে থাকে। আগামীর বিশ্ব হবে ন্যানো টেকনোলজির বিশ্ব। এবং ন্যানো টেকনোলজির ক্ষেত্রে সাধারণত দুটি অ্যাপ্রোচ রয়েছে, একটি হলো টপ ডাউন অ্যাপ্রোচ, একটি হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ। এছাড়াও ন্যানো টেকনোলজির যে বিস্তারিত ব্যবহার এখানে দেওয়া হয়েছে সেগুলো তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্নটি আমরা পেয়েছি, নিউরাল নেটওয়ার্ক কয়টি স্তরে বিভক্ত? আমরা জানি নিউরাল নেটওয়ার্ক হলো 3টি স্তরে বিভক্ত। কম্পিউটারের জন্য গাণিতিকভাবে তৈরি কৃত্রিম নিউরনগুলোকে বলা হয় পারসেপ্ট্রন। তাদেরকে বিভিন্ন স্তরে সাজিয়ে পরস্পরের মধ্যে যোগাযোগ স্থাপন করতে যে নেটওয়ার্ক ব্যবহার করা হয় তাকেই মূলত নিউরাল নেটওয়ার্ক বলে। এবং এটি 3টে স্তরে কাজ করে, একটি হলো ইনপুট লেয়ার, আরটি হলো হিডেন লেয়ার, আরটি হলো আউটপুট লেয়ার। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, যেখানে তৃতীয় অধ্যায় থেকে এক্স অর গেটের একটি ট্রুথ টেবল দেওয়া হয়েছে। সারণীটি দেখো এবং 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। তোমরা জানো যে এক্স অর গেট কাকে বলে সেই সংজ্ঞাটা যদি আমরা জানি এবং এক্স অর গেটের ফলাফল কখন আউটপুট হয় সেটি যদি আমরা বুঝতে পারি তাহলে এই টেবলটির মান বোঝা আমাদের জন্য কোনো ব্যাপারই না। দেখো, যে লজিক গেটে ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 1 হয় তাকে এক্স অর গেট বলে। এখানে এক্স ওয়াই জেড হলো ইনপুট, এখানে একের পরিমাণ যে লাইনগুলোতে বিজোড় সেখানে আউটপুট 1 হবে। এর ভ্যালু কিন্তু 1 হবে, কারণ এই যেখানে এ রয়েছে সেখানে একের পরিমাণ বিজোড়, তাই এখানে 1 হবে। এভাবে আমরা 101 পেয়েছি। আমি এখানে তোমাদেরকে আবার বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখো, এই তৃতীয় সারিতে একের পরিমাণ বিজোড়, তাহলে এ ইকুয়াল টু 1 হবে। দ্বিতীয় সারি এই সারিতে একের পরিমাণ জোড়, তাই বি এর ভ্যালু হবে 0। আর এই সর্বশেষ যে অষ্টম সারি সেখানে কিন্তু একের পরিমাণ 3টি অর্থাৎ বিজোড়, তাই সি এর ভ্যালু হবে 1। দ্যাট মিন্স এ বি সি এর ভ্যালু হতে পারে 101, যেটি সঠিক উত্তর। একই উদ্দীপক থেকে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে, চিত্রটি বাস্তবায়নে লজিক গেট কোনটি ব্যবহৃত হবে? এক্স অর গেট একটি বিশেষ গেট এবং সকল প্রকার লজিক গেটকে বাস্তবায়ন করা যায় মূলত সার্বজনীন গেট দ্বারা। নর এবং ন্যান গেট হলো সার্বজনীন গেট, তাই নর গেট এবং ন্যান গেট দ্বারা এই এক্স অর গেটকে বাস্তবায়ন করা যাবে। শুধুমাত্র এন গেট দ্বারা কিন্তু এক্স অর গেটকে বাস্তবায়ন করা যায় না, তাই সঠিক উত্তর হবে এখানে নর এবং ন্যান গেট। একটি ল্যানের জন্য কয়টি সুইচ প্রয়োজন? সাধারণত একটি ল্যানের জন্য একটি সুইচই প্রয়োজন। লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করার জন্য আমরা যে ডিভাইসের মাধ্যমে কম্পিউটারগুলোকে সংযুক্ত করি সেটি হলো সুইচ, এবং একটি সুইচের মাধ্যমে একটি নেটওয়ার্কই তৈরি করা যায়। ক্রায়োসার্জারিতে ক্রায়োজেনিক এজেন্ট হিসেবে ব্যবহৃত হয় কোনটি? এই প্রশ্নটি নিয়ে একটু ধূম্রজাল তৈরি হয়েছে। এটার আসলে অনেকগুলো সঠিক উত্তর এখানে রয়েছে, তাই আমরা এটার উত্তর হিসেবে এখানে বলছি না কোনটি সঠিক উত্তর। তবে ক্রায়োজেনিক এজেন্ট হিসেবে যে গ্যাসগুলো ব্যবহৃত হয় সেগুলো একটি তালিকা এখানে দেওয়া হয়েছে, সেগুলোর সাথে তোমরা মিলিয়ে নিতে পারো। আমরা আরও জানি ক্রায়োজেনিক এজেন্ট বা ক্রায়োসার্জারিতে যে বিষয়গুলো চলে আসে সেগুলো হল তাপমাত্রা -41 থেকে 190 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমানো হয়। ডাক্তারদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ভার্চুয়াল রিয়েলিটিতে মূলত ক্রায়োসার্জারির প্রশিক্ষণ দেওয়া হয়। ক্যান্সার এবং নিউরোসার্জারি রোগে অনেক বেশি সাশ্রয়ী, পার্শ্ব প্রতিক্রিয়া নেই, ব্যথা এবং রক্তপাতহীন চিকিৎসা পদ্ধতি। এছাড়াও ক্রায়োসার্জারি নিয়ে আমি লিখেছি এখানে কোন কোন রোগে ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতি ব্যবহৃত হয়, সেগুলো তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে রাখাও যেন ভবিষ্যতে ভালোভাবে অধ্যয়ন করতে পারো। ডেটা কমিউনিকেশনের ট্রান্সমিটার কোনটি? জানো, ট্রান্সমিটার হলো যে ডেটা ট্রান্সমিট করে। এখানে মডেম হলো একটি ডিভাইস যে প্রেরক কম্পিউটার থেকে ডেটা প্রাপক কম্পিউটারে পাঠিয়ে দেয়, আবার প্রাপক কম্পিউটার থেকে অ্যানালগ ডেটাকে ডিজিটাল ডাটায় রূপান্তর করে। তাই ডাটা কমিউনিকেশনের ট্রান্সমিটারের ভূমিকা পালন করে মূলত মডেম। এটি অ্যানালগ ডাটাকে ডিজিটাল কিংবা ডিজিটাল ডাটাকে অ্যানালগ ডাটায় রূপান্তরের মাধ্যমে উৎস থেকে গন্তব্য কম্পিউটারে ডাটা প্রেরণ করে। সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নেই কোনটি? রোমান সংখ্যা। আমরা জানি পৃথিবীতে একমাত্র অবৈজ্ঞানিক এবং নেই বললে যে সংখ্যা পদ্ধতির ব্যবহার চলে সেটি হলো রোমান সংখ্যা। এর কোনো স্থানীয় মান নেই, শুধুমাত্র নিজস্ব মানের উপর সংখ্যার মান নির্ভর করে, এটি হলো রোমান সংখ্যা। উদ্দীপকটি লক্ষ্য করে 9 এবং 10 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। এখানে প্রশ্নে যে উদ্দীপকটি দেওয়া হচ্ছে বেশ ঝাপসা, সেজন্য আমরা একটি স্পষ্ট চিত্র এখানে দেওয়ার চেষ্টা করেছি। দেখো, এই জায়গায় এটি আসলে একটি মাইক্রোওয়েভ স্যাটেলাইট। আমরা জানি স্যাটেলাইট দু প্রকার হয়ে থাকে, একটি হলো টেরেস্ট্রিয়াল স্যাটেলাইট যেখানে ট্রান্সমিটার এবং রিসিভার দুটি ভূমিতে থাকে, আর একটি হলো স্যাটেলাইট মাইক্রোওয়েভ যেটির ট্রান্সমিটার থাকে ভূমিতে, রিসিভার থাকে আকাশে বা স্যাটেলাইট
যেখানে ব্যবহার করি আমরা জিও স্টেশনের স্তরে। তো এই ধরনের স্যাটেলাইটকে বলা হয় জিও স্টেশনারি স্যাটেলাইট, এবং এখানে মাইক্রোওয়েভ তরঙ্গ ব্যবহার করা হয় 300 থেকে 300 গিগাহার্জ, 300 মেগাহার্জ থেকে 300 গিগাহার্জ ফ্রিকোয়েন্সিতে পাঠানো বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গের নাম হলো মাইক্রোওয়েভ। পৃথিবীর ভূমিতে অবস্থিত মাইক্রোওয়েভ অ্যান্টেনা, যাকে আমরা ভিসেট বলি, 600 কোটি বা তার কাছাকাছি বার কম্পন সৃষ্টি করে মাইক্রোওয়েভ তরঙ্গ তৈরি করে, যেটি আকাশের জিও স্টেশনের স্তরে বসানো স্যাটেলাইটের সাথে ডেটা আদান প্রদান করতে সক্ষম হয়। তাহলে এখানে হলো ট্রান্সমিটার অ্যান্টেনা আর এখানে হলো রিসিভার অ্যান্টেনা। এভাবে ট্রান্সমিটার এবং রিসিভারের মধ্যবর্তী পথটি মাইক্রোওয়েভ তরঙ্গের মাধ্যমে পরস্পরের সাথে যোগাযোগ হয়, তাই এখানে মাধ্যম হলো মাইক্রোওয়েভ। একই উদ্দীপক থেকে এর ব্যবহার দেওয়া হয়েছে। মাইক্রোওয়েভের ব্যবহার কোথায়? টেলিভিশন সম্প্রচারে, মোবাইল ফোনের যোগাযোগে, আবহাওয়ার সর্বশেষ তথ্য আদান প্রদানেও এটি ব্যবহৃত হয়। 3টি সঠিক উত্তর। আমরা পরবর্তী প্রশ্ন, একদিকে চলে এবং সকলেই ডাটা গ্রহণ করতে পারে এই ধরনের মোডকে কি বলা হয়? এই ধরনের মোডকে বলতে সিমপ্লেক্স মোড বলা হয়। যে ট্রান্সমিশন পদ্ধতিতে উৎস থেকে প্রেরিত ডাটা নেটওয়ার্কের আওতাভুক্ত সকল নোড গ্রহণ করে তাকে ব্রডকাস্ট বলে। যেহেতু সকলে ডাটা গ্রহণ করতে পারে বলেছে, তাই এটি ব্রডকাস্ট মোড। আবার শুধুমাত্র একদিকে ডাটা প্রেরণ করা যায় বা একমুখী ডাটা প্রবাহকে আমরা বলি সিমপ্লেক্স মোড। সেজন্য এই যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেটি মূলত সিমপ্লেক্স মোড এবং ব্রডকাস্ট উভয়কে সাপোর্ট করে। উদাহরণগুলো আমরা এখানে দিয়েছি, সেগুলো তোমরা ভালোভাবে অধ্যয়ন করবে। বাইনারি যোগকে বুলিয়ান যোগের সাথে সমন্বয় করার জন্য এক্স অর গেট ব্যবহার করা হয়। আমি এটা নিয়ে আর কথা বলছি না। ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ডোমেইন নেম, কারণ ডোমেইন নেমের মাধ্যমে আমরা একটি নেটওয়ার্কের সাথে সংযুক্ত ডিভাইসকে চিনতে পারি কিংবা ওয়েবসাইটকে আমরা শনাক্ত করতে পারি ডোমেইন নেমের মাধ্যমে, তাই ডোমেইন নেমই গুরুত্বপূর্ণ অংশ। পরবর্তী প্রশ্ন, পিকোনেটের সাথে সম্পর্কিত কোনটি? পিকোনেটের সাথে সম্পর্কিত হলো ব্লুটুথ। আমরা ব্লুটুথ প্রযুক্তির জনককে, ব্লুটুথ কত ফ্রিকোয়েন্সিতে ডেটা আদান প্রদান করে, IEEE সাপোর্ট কত করে, এবং ব্লুটুথের এই লাইনটা তোমরা মনে রাখবে, ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে পিকোনেট বলে। তাহলে পিকোনেটের সাথে সম্পর্কিত প্রযুক্তি হলো ব্লুটুথ। একাধিক পিকোনেটের সমষ্টিকে স্কেটার নেট বলা হয়। এটিও গুরুত্বপূর্ণ কথা, এটি পরীক্ষায় আসতে পারে, তোমরা এগুলো মনে রাখবে। ডেনমার্কের রাজা হ্যারল্ড ব্লুটুথ এর নাম অনুসারে মূলত এই ব্লুটুথ প্রযুক্তির নামকরণ করা হয়েছে। 15 নম্বর প্রশ্নটি আমরা পেয়েছি, রিলেশনাল অপারেটর কোনটি? আমরা এই যে ডাবল ইকুয়াল যেটি, তাকে রিলেশনাল অপারেটর বলি। এছাড়াও তোমাদের আরও বেশি জানার জন্য এখানে সকল প্রকার অপারেটর এবং তাদের প্রতীকগুলো দেওয়া হয়েছে, এগুলো তোমরা ভালোভাবে মনে রাখবে। যেমন লজিক্যাল অপারেটর অ্যান্ড হিসেবে ডাবল অ্যান্ড ব্যবহার করা হয়, দুটো ভার্টিক্যাল লাইন দ্বারা অর অপারেটর বোঝানো হয় এবং এক্সক্লেমেশন সাইন দ্বারা নট অপারেটর বোঝানো হয়। অন্যান্য অপারেটরগুলো সম্পর্কে তোমরা মোটামুটি জানো, গাণিতিক অপারেটর কি এবং রিলেশনাল অপারেটর কি। আজকের প্রশ্নে ছিল ডাবল ইকুয়াল ইকুয়াল টু রিলেশনাল অপারেটর। 16 নম্বর প্রশ্নটি আমরা পেয়েছি, আমরা শেষের দিকে চলে আসছি। বৃহৎ কর্মসংস্থান সৃষ্টি, কার্যকরী এবং সস্তায় শক্তি উৎপাদন, পানি ও বিদ্যুৎ দূষণ কমিয়ে আনার জন্য একটি প্রযুক্তি নিয়ে বিজ্ঞানীরা কাজ করে চলছে। এই প্রযুক্তিটি বর্তমানে খাদ্যদ্রব্য প্যাকেটজাত করতে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তিটি হলো মূলত ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি কী সে বিষয়ে আমরা বিস্তারিত কথা প্রথম স্লাইডেই বলেছি, তাই এখানে আর বলছি না। একই উদ্দীপক থেকে প্রশ্ন দেওয়া হয়েছে, প্রযুক্তিটি ব্যবহারে উৎপাদিত পণ্য হবে মজবুত, টেকসই, ভারী। 3 নম্বর অপশনটি ভুল। মূলত হালকা উপাদান তৈরি করা হয় ন্যানো টেকনোলজির মাধ্যমে। প্রযুক্তির মাধ্যমে মজবুত প্রোডাক্ট তৈরি করা যায় এবং টেকসই প্রোডাক্ট তৈরি করা যায়, তাই 1-2 সঠিক উত্তর। 7 বিটের আস্কি কোডের যান্ত্রিক নিয়ন্ত্রণ কোড কয়টি? আমরা জানি রবার্ট বিমার 1965 সালে আস্কি কোড উদ্ভাবন করেছেন। এর প্রথম 3 বিটকে জোন বিট এবং শেষের 4 বিটকে সংখ্যাসূচক বিট বলা হয়, এবং আস্কি কোডের 32টি কোড রয়েছে যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয়। ওয়েবসাইটের প্রথম চিন্তা করেন কে? ওয়েবসাইট নিয়ে প্রথম চিন্তা করেছেন টিম বার্নার্স-লি। এছাড়াও তোমাদের এই আইসিটি বইতে যে কয়টা জনকের নাম দেওয়া হয়েছে সেগুলো আমি এখানে দিয়েছি। বিশ্বগ্রাম মার্শাল ম্যাকলুহান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং পার্ল ব্রাক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যালান টুরিং এবং রিচার্ড ফাইনম্যান হলো ন্যানো টেকনোলজির জনক। আর ওয়েবসাইট নিয়ে গবেষণা করেছেন টিম বার্নার্স-লি। শিক্ষার্থীরা, পরবর্তী প্রশ্ন, পূর্ণসংখ্যার ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? ফরম্যাট স্পেসিফায়ার হলো %d। আমরা ফরম্যাট স্পেসিফায়ার নিয়ে অনেক কথা বলেছি। ফরম্যাটেড ভেরিয়েবলের মান গ্রহণ এবং প্রদর্শনের জন্য যে ক্যারেক্টার সেট ব্যবহৃত হয় তাকে ফরম্যাট স্পেসিফায়ার বলে, এবং বিভিন্ন ডাটা টাইপ অনুসারে যে ফরম্যাট স্পেসিফায়ারগুলো ব্যবহৃত হয় সেগুলোর তালিকা এখানে দেওয়া হয়েছে, সেগুলো তোমরা বিশদ অধ্যয়নের মাধ্যমে জেনে রাখবে। এছাড়াও আমাদের অনুধাবনমূলক প্রশ্নে এবং রেগুলার ক্লাসে আমরা এগুলো নিয়ে বিস্তারিত কথা বলেছি, সেখান থেকে তোমরা আরও ধারণা পাবে। সিনট্যাক্সটি পরে প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে, যদিও বা এখানে এই সিনট্যাক্সগুলোতে কয়টি ভুল আছে সেটি ব্যাখ্যা করতে বলা হয়েছে। মূলত এই সিনট্যাক্সটিতে 4টি ভুল রয়েছে, সেগুলোর ব্যাখ্যা তোমাদেরকে দিয়ে দিচ্ছি।
প্রথম যে ভুলটি সেটি হলো ফর স্টেটমেন্টের শেষে প্রয়োজনীয় সেমিকোলন ব্যবহার করা হয়নি। এখানে সেমিকোলন ব্যবহার করা আসলে ফরের পর কখনো সেমিকোলন ব্যবহৃত হয়নি। এটি লুপ বডির লুপ বডিকে অকার্যকর করে দেয় বা ইনএক্টিভ করে দেয়। 2 নম্বর যে ভুলটি, ইফ স্টেটমেন্টের শেষে একটি অপ্রয়োজনীয় সেমিকোলন, আবারও ইফের পরে সেমিকোলন দেওয়া হয়েছে। মূলত সেমিকোলন দিলে ওই লাইনটি আর এক্সিকিউটও করতে পারে না, সেজন্য সেমিকোলন এখানে অপ্রয়োজনীয় ব্যবহৃত হয়েছে, এটি একটি ভুল। 3 নম্বর ভুল হলো প্রিন্ট এফ ফাংশনের বানানটি ভুল করা হয়েছে। প্রিন্ট এফ এক শব্দ, কিন্তু এখানে এফকে অনেক দূরে লেখা হয়েছে, তাই এটি একটি ভুল। চতুর্থ যে ভুলটি হলো প্রিন্ট এফ স্টেটমেন্টটি ফাংশনের শেষে লুপ বডির ব্র্যাকেট সব শেষে কিন্তু এখানে একটি ব্র্যাকেট দেওয়ার কথা ছিল, সেই ব্র্যাকেটটি এখানে ক্লোজ করা হয়নি, সেজন্য কন্টিনিউ স্টেটমেন্টটি সঠিকভাবে কাজ করবে না। আমরা এখানে আরেকটি প্রশ্ন পেয়েছি, প্রোগ্রামটি সি ভাষায় সঠিকভাবে লেখা হলে এর আউটপুট কী হবে। যদি সঠিকভাবে লেখা হয় তখন এখানে প্রিন্ট এফ ফাংশনের শেষে সেমিকোলন দেওয়া হবে না, এই যে ভুল ছিল এখানে সেমিকোলন দেওয়া হয়নি। ইফ স্টেটমেন্টের শেষে সেমিকোলন দেওয়া হয়েছে, ভুল ছিল, এখানে সেমিকোলন দেওয়া হয়নি। এবং এখানে শেষে ব্র্যাকেট একটি দেওয়ার কথা ছিল, সেই ব্র্যাকেটটি এখানে ক্লোজ করা হয়েছে। প্রিন্ট এফ বানান সঠিকভাবে লেখা হয়েছে। সঠিকভাবে যদি আমরা এই প্রোগ্রামটি লিখি তখন আউটপুট হিসেবে আমরা ফলাফল পাবো 1 2 3 1 2 4 এবং 5। এই যে ইফ স্টেটমেন্টের সাথে মিলে যাচ্ছে i = 3, তখন এই কন্টিনিউ স্টেটমেন্ট এক্সিকিউট করবে, সেজন্য সেই লাইনটিতে i এর ভ্যালুটি প্রিন্ট হবে না, অর্থাৎ i এর ভ্যালু 1 2 4 এবং 5 পর্যন্ত প্রিন্ট হবে। আমরা লুপের সাধারণ ফ্লো পরিবর্তন করার জন্য প্রোগ্রামিংয়ে কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করা হয়, সেটি আমরা জানি। লুপ বডির যেখানে কন্টিনিউ স্টেটমেন্টটি পাওয়া যায়, প্রোগ্রাম সেখান থেকে পরবর্তী ধাপটি এড়িয়ে যায়, অর্থাৎ প্রথম থেকে আবার শুরু করে। তাহলে এখানে লুপ বডির এখানে ইফের সাথে i = 3 যে ধাপে, সে ধাপে কন্টিনিউ স্টেটমেন্টের সাথে কন্ডিশনের সাথে মিলে যাচ্ছে, তাই কন্টিনিউ স্টেটমেন্ট এক্সিকিউট করবে বিধায় i এর ভ্যালু 3 প্রিন্ট হবে না, অন্যান্য ভ্যালুগুলো 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হবে। সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন আমরা পেয়েছি, থার্ড লাস্ট। আইসিটি ক্লাব তাদের নেটওয়ার্ক ইন্টারনেটের সাথে সংযুক্ত করতে চায়, তাদের প্রয়োজন কোনটি? ইন্টারনেটের সাথে সংযুক্ত করার জন্য মূলত গেটওয়ে এবং রাউটার প্রয়োজন। সুইচের মাধ্যমে লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করা যায়, ইন্টারনেটের সাথে সংযুক্ত করার জন্য সুইচ প্রয়োজন নেই। ইন্টারনেটের সাথে সংযুক্ত করতে হলে গেটওয়ে এবং রাউটার দিয়ে সংযুক্ত করতে হবে। আমরা জেনেছি যে সার্বজনীন ভাষা কোনটি? সার্বজনীন ভাষা হলো সি ভাষা, সিকে মধ্যস্তরের ভাষা বলা হয়, এটি একটি সার্বজনীন ভাষা। সর্বশেষ প্রশ্ন আজকের, সারা বেগম বিবর্তনের রহস্য উন্মোচনে কাজ করেন, তার গবেষণার জন্য বিভিন্ন উপাদান এবং কৌশলের সমন্বিত বিষয়গুলো হলো কি কি? বিষয়গুলো হলো মূলত আণবিক জীববিদ্যা এবং টেলিমেডিসিন, ডাটাবেজ এবং প্রোগ্রামিং। এই দুটো হলো তার যে বিবর্তনের জন্য গবেষণার বিষয়, তার সাথে সম্পর্কিত। এটি মূলত বায়ো ইনফরমেটিক্সের কথা, বায়ো ইনফরমেটিক্সে মূলত প্রথম দুটি বিষয় নিয়ে কাজ করে। এছাড়াও যে 4টি উপাদান এবং কৌশলের উপর ভিত্তি করে বায়ো ইনফরমেটিক্স কাজ করে, সেগুলো আমি এখানে দিয়েছি: আণবিক জীববিদ্যা ও টেলিমেডিসিন, ডাটাবেজ, প্রোগ্রাম এবং গণিত পরিসংখ্যান। তাই পদার্থবিদ্যা ও রসায়ন এই অপশনটি সঠিক অপশন নয়। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অতি শীঘ্রই আমরা অন্যান্য বোর্ডের প্রশ্ন নিয়ে তোমাদের ক্লাসে উপস্থিত হব।